সংসদের মধ্যে প্ল্যাকার্ড হাতে ঢুকে পড়বেন, এটা কি নতুন সাংসদদের কাছ থেকে আমাদের চাওয়া নাকি? এত নতুন কথাবার্তার মধ্যে তারা কি করলেন? সংসদকে তারা রাজু ভাস্কর্যের পাদদেশ বানিয়ে দেওয়ার চেষ্টা করলেন। তবে তারা যে আচরণটা করেছেন এটা ওই পুরোনো আচরণের পুনরাবৃত্তি আর কি। রাস্তায় যেমন তারা মবকে উৎসাহ দিতেন, এখানে তার মব নিয়ে ঢুকতে পারেন না, এখানে নিজেরাই ওরকম একটা কাজ করেছিল। তবে ভালো কিছু দেখবো বলে মনে হচ্ছে না, অন্তত এই প্ল্যাকার্ডধারীদের কাছ থেকে। কারণ এরা ঠিক মতো লেখাপড়া শেষ না করে সংসদে গিয়ে ঢুকে পড়েছে। জীবনে কোনদিন চাকরি বাকরি করে নাই, প্রথম চাকরি হচ্ছে সংসদের চাকরি। আমি আপনাকে একদম চ্যালেঞ্জ করি, রাস্তায় দাঁড়িয়ে এদের অনেক নেতা বক্তৃতা দিবে আর আপনি দাঁড়িয়ে বক্তৃতা দিবেন, আপনার জনসভায় লোক বেশি হবে যদি পয়সা খরচ না করে কেউ। উইদাউট পয়সা আর কি, খেজুরের পয়সা অথবা ধরেন বন্যার পয়সা, যে কোনো একটা। ওই পয়সা বাদে যদি অন্য কোনো পয়সা ওখানে না থাকে, ওই পয়সাও না থাকে, তাহলে যদি একটা জনসভা হয় সেখানে পান্নার জন্য যত লোক আসবে, এই ধরনের কিছু কিছু নেতা নেত্রীর জন্য সেসব তত লোক আসবে না। তারা সেটা দেখিয়েছে, সংসদ ঘেরাও করতে গিয়েছিল 12 জন লোক নিয়ে, পিছনে 20 জন পুলিশ। সেই মহামান্য আমাদের আলী রিয়াজ সাহেব কোথায়, আপনি কি তার কোনো সন্ধান জানেন? না, আমি জানি না স্পিকার কোথায় সেটাও জানি না, আলী রিয়াজ কোথাও সেটাও জানি না। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন আলোচনার জন্য গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার আব্দুল লুৎফ তুষার। ডাক্তার আব্দুল লুৎফ তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। যদি আমরা সংসদের বিষয়টি সামনে নিয়ে আসি আবারও, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে দাঁড়িয়ে প্রথম অধিবেশনের প্রথম দিনেই বলেছিলেন যে এই সংসদের দিকেই সারা দেশে মানুষ তাকিয়ে রয়েছে অনেক প্রত্যাশা নিয়ে। তার বক্তব্যের পরে আমরা যে সিনারিও অবলোকন করলাম, আমাদের সামনে যে সিনারিও উপস্থিত হলো এবং সংসদ আবারও রোববার থেকে বসছে, আসলে কি মানুষ এই সংসদ দেখতে চেয়েছিল নাকি আমাদের জন্য আরো অনেক কিছু অপেক্ষা করছে? মানুষ সংসদ দেখতে চেয়েছে, এই সংসদ বা যেই সংসদই হোক। তবে এই সংসদে মানুষ যাদেরকে পাঠিয়েছে তাদের কি আচরণ হবে এটা তার মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না। আমরা আশা করেছিলাম যে তরুণ প্রজন্মের তরুণ সংসদেরা, তারা তরুণ সাংসদেরা যারা সংসদ সদস্য, তারা সংসদের মান মর্যাদা পবিত্রতা এই বিষয়গুলি বুঝবে না। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে তাদের শুরু থেকেই তাদের রাজনৈতিক যে চরিত্র সেটাই প্রকাশিত হলো। তারা মূলত এই সংবিধান মানতে চান না, সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতিকে মানতে চান না। তারা বর্তমান প্রধানমন্ত্রীকে যখন রাজনৈতিক মিত্র ছিলেন তখনও তাকে সমালোচনা করেছে। জুলাই আন্দোলনের সহযোগী হওয়া সত্ত্বেও তারা সেই সময় তাকে নানান ধরনের আমি বলবো যে উৎসাহমূলক স্লোগান দিয়েছে। সে একই জিনিস তারা সংসদের মধ্যেও করেছে। তারা যেটা করা উচিত ছিল, আমার কাছে মনে হয়েছে যে অন্তত জাতীয় সঙ্গীতটার সময় তাদের দাঁড়ানো উচিত ছিল। এবং তারা তো সুযোগ পাবেনি, রাষ্ট্রপতির বক্তব্যের বিষয়ে তো আলোচনা হবে এবং সেই আলোচনার সময় তারা ইচ্ছা মতো কথা বলতে পারতেন, কিন্তু সেটা না করে তারা সেখানে প্ল্যাকার্ড ক্যারি করেছেন, তারা হট্টগোল করেছেন, তারা বেরিয়ে গিয়েছেন। একে তারা অসম্মান করলেন প্রথমে জাতীয় সঙ্গীতকে, তারপর অসম্মান করলেন সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতিকে, তারপরে তারা অসম্মান করলেন সংসদের পরিবেশকে। প্রথম দিনই তারা এমন একটা চরিত্র করলেন যেটা আমরা সবসময় আওয়ামী লীগ বিরোধী দল হলে এটা করতে দেখতাম। আওয়ামী লীগ প্রথম অধিবেশনে ওয়ার্কআউট করতো, বিরোধী দল হলে তারা ওয়ার্কআউটের সুযোগ খুঁজতো কিভাবে ওয়ার্কআউট করবে। এবং পুরোনো যে রাজনীতি সেটা আমরা দেখলাম। তাদের এই যে নতুন বন্দোবস্ত, নতুন কথাবার্তা, এগুলো সব যে এক ধরনের অসত্য এবং এক ধরনের প্রতারণা, এটাই মনে হয়েছে। কারণ এইটা কি নতুন রাজনীতির চেহারা নাকি? এটা কি নতুন রাজনীতির বক্তব্য নাকি? সংসদের মধ্যে প্ল্যাকার্ড হাতে ঢুকে পড়বেন, এটা কি নতুন সাংসদদের কাছ থেকে আমাদের চাওয়া নাকি? এত না তারা বক্তৃতা দিতে পারেন, এত না তারা ট্রল করতে পারেন, এত না তারা ফেসবুকে এত কিছু করতে পারেন, তাদের না এত নতুন কথাবার্তা। এত নতুন কথাবার্তার মধ্যে তারা কি করলেন? সংসদকে তারা রাজু ভাস্কর্যের পাদদেশ বানিয়ে দেওয়ার চেষ্টা করলেন। ওইখানেই প্রশ্ন আব্দুল লুৎফ তুষার, আওয়ামী লীগ শুরু থেকেই বা প্রথম দিন থেকে ওয়ার্কআউট করতো বা এরকম একটা সমস্যা দাঁড়িয়ে গেছে, সব ঠিক আছে, কিন্তু যে নতুন সংযোজন গুলো হলো, যে প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ করা, স্লোগান দেওয়া, এবং সেখানে স্পিকারও বলছেন যে সংসদ স্লোগানের জায়গা নয়। আমরা দেখলাম যে সেখানে অনেক বাজে বাজে শব্দ লেখা সম্বলিত প্ল্যাকার্ড তুলে ধরালো এবং অনেকের দৃষ্টিতে বাইরে যারা মব সৃষ্টি করেছেন, ভিতরেও নাকি অনেকখানি সেই মব সৃষ্টি করার মতন পরিবেশ সৃষ্টি করা হয়েছে। না, এটা বলবো না ভিতরে মব হবে না, এই কারণে যে ভিতরে যারা আছেন তাদের তো পরিচয় আছে, তারা তো সংসদ সদস্য, তাদের এলাকা আছে, তারা জনগণের ভোট পেয়েছেন, ফলে তারা মব না। তবে তারা যে আচরণটা করেছেন এইটা ওই পুরোনো আচরণের
পুনরাবৃত্তি আর কি। রাস্তায় যেমন তারা মবকে উৎসাহ দিতেন, এখানে তার মব নিয়ে ঢুকতে পারেন না, এখানে নিজেরাই ওরকম একটা কাজ করেছিল। আপনার কি মনে হয় যে প্রথম দিনে আমরা যে দেখলাম আগামী 5 বছর যদি এই সংসদ কন্টিনিউ করে, আমাদেরকে এই ধরনের অপসংস্কৃতির মধ্য দিয়েই যেতে হবে, নাকি তাদের বোধোদয় ঘটবে? না, ওরা বলে না অনেক কিছুই দেখবেন যা দেখেননি আগে। আমরা তো জানি না কি দেখবো, তবে ভালো কিছু দেখবো বলে মনে হচ্ছে না, অন্তত এই প্ল্যাকার্ডধারীদের কাছ থেকে। কারণ এরা ঠিক মতো লেখাপড়া শেষ না করে সংসদে গিয়ে ঢুকে পড়েছে। জীবনে কোনদিন চাকরি বাকরি করে নাই, প্রথম চাকরি হচ্ছে সংসদের চাকরি। তো অতএব বুঝতেই তো পারেন তারা বুঝেই না, তাদের ওই বুঝ হয়েছে বলে আমার মনে হয় না যে সংসদ আসলে কি। আরেকটি বিষয় যেটি এখনো পর্যন্ত 3 দিন ধরে আলোচনা চলছে, যে যুদ্ধাপরাধীদের বিষয়ে নাম প্রস্তাব করে সেগুলো শোক প্রস্তাবের মধ্যে অন্তর্ভুক্তির দাবি জানালো জামাত, সেটি গ্রহণ করা হলো। এবং এই দিক থেকে অনেকে বিস্মিত হয়েছেন, অবাক হয়েছেন। আহ, অনেকে বলছেন যে এটি জামাতকে কন্ট্রোলে রাখার জন্য বিএনপি এটি মেনে নিতে বাধ্য হয়েছে। যেখানে 2/3 আসন নিয়ে বিএনপি সংসদে গিয়েছে, কেন জামাতের এটা এই ধরনের স্পিকারের সিদ্ধান্ত, এটা স্পিকার ওই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছেন বলে আমার ধারণা। স্পিকার চেয়েছেন যে সংসদে হট্টগোল না হোক, উনি ইয়াস বলে দিয়েছেন। আপনি যদি আমার ব্যক্তিগত মতামত নিতে চান, আমার মনে 2টা প্রশ্ন জেগেছে। একটা হচ্ছে আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালের সাজাপ্রাপ্ত ব্যক্তিদের জন্য যদি সংসদে শোক প্রস্তাব নেওয়া যায়, তাহলে নিশ্চয়ই ভবিষ্যতে এরকম আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালে যারা সাজা পেয়েছেন তাদের নামে শোক প্রস্তাব হবে। সেক্ষেত্রে আমার বলতেই হয় যে এই বিগত অন্তর্বর্তী সরকারের সময় আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালের সাজাপ্রাপ্ত যারা রয়েছেন তাদের নিয়েও নিশ্চয়ই একসময় সংসদে শোক প্রস্তাব নেওয়া হবে। এই নজিরটা স্থাপিত হলো, এটা হচ্ছে একটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে দাবি তোলা হয়েছে, সেই দাবির জায়গাতে বিএনপি বলতে পারবে যে তারা তো শোক প্রস্তাবের নামটা রাখেন নাই, কিন্তু যখন তারা তুলেছে তখন এই হট্টগোল হই হল্লা এইসবের কথা চিন্তা করেন তারা আসলে হয়তো জনাব স্পিকার এটা নিয়ে নিয়েছেন। স্পিকার তো আসলে এক ধরনের স্বাধীন লোক, স্পিকার তো দলের লোক থাকেন না, তো স্পিকার নিয়ে ফেলেছেন। তাহলে আমরা বলতে পারবো না যে বিএনপি এটা নিয়েছে, এটা স্পিকার নিয়েছে, এটা বলতে পারবো। আইনগত ভাবে বিএনপি নিরাপদ জায়গায় আছে। আপনার কি কোনো প্রতিবাদ করে নাই, বিএনপি এটা নিয়ে কোনো প্রতিবাদ করে নাই। না করার মধ্যে আমি কোনো অযৌক্তিক কিছু দেখি না, কারণ ওইখানে এমন লোকদের নাম ছিল যারা একসময় আবার বিএনপির সাথে মন্ত্রীও ছিলেন। ফলে তারা অযথা আমার ধারণা যে ওই মন কষাকষির মধ্যে যান নাই আর কি। আমার কাছে এইসব প্রস্তাবের কোনো ভ্যালু নাই। সত্যি কথা যদি বলেন, নাগরিক হিসেবে, একজন ব্যক্তি নাগরিক হিসেবে আমার কাছে এইসব শোক প্রস্তাবের কোনো ভ্যালু নাই। কারণ আপনি কি মনে করে বলতে পারেন সংসদ জীবনে এই যে এত এত বছর ধরে সংসদ হয়েছে, সেই সংসদে কার কার নামে শোক প্রস্তাব হয়েছে, কখন কখন হয়েছিল, আমাদের মনে থাকে? এগুলো ফর্মালিটি। আসল শোক মানুষের মনে থাকে। মানুষ কার জন্য শোক পালন করছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ইস্যু। আমি ওখানে শরীফ ওসমান হাদি ছাড়া, ধরেন যে নামগুলি তোলা হয়েছে আর কি, এখানে শরীফ ওসমান হাদি ছাড়া বাকি নামগুলি নিয়ে আমার কোনো চিন্তা নাই। শরীফ ওসমান হাদির জন্য মানুষ আসলে শোকগ্রস্ত হয়েছে, আমি নিজেও শোকগ্রস্ত। না, অবশ্যই এই শোক প্রস্তাব মানে কিছু যায় আসে না, আমাদের কারোরই কিছু যায় আসে না, কিন্তু কিছু ফর্মাল বিষয় তো থাকেই। মানে সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে সংসদ মানে নাই, কিছু ফর্মাল ইনফর্মাল বিষয়ের জায়গায় সংসদ তো মানে নাই। আইনগত ভাবে যে কারণে আমি শোক প্রস্তাব উঠতে পারে, স্পিকার সেটা গ্রহণ করে ফেলতে পারে। স্পিকার যেহেতু গ্রহণ করে ফেলেছেন, এটা হয়ে গিয়েছে। কিন্তু আপনার কি মনে হয়, আপনি যে বলছেন যে স্পিকার স্বাধীন, আসলে কি সেই সংস্কৃতির জায়গায় আমরা পৌঁছেছি আমাদের সংসদে স্পিকার বা রাষ্ট্রপতি? আমরা পৌঁছে থেকে পৌঁছাতে নাই, ওইটা হচ্ছে অন্য কথা। যেমন ধরেন এই রাষ্ট্রপতি তো আওয়ামী লীগ কর্তৃক নির্বাচিত রাষ্ট্রপতি, কিন্তু আমরা যখন তাকে রাষ্ট্রপতি হিসেবে মানবো, আমরা ধরে নেব উনি একজন রাষ্ট্রপতির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, যিনি পদটার প্রতি মর্যাদা করবেন। সেই পদের প্রতি মর্যাদা করতে গিয়ে উনি আগের মন্ত্রিসভা যে বক্তৃতা তাকে লিখে দিয়েছিল সেটাও পড়েছিলেন, এবার এসে এই মন্ত্রিসভা যে বক্তৃতা অনুমোদন করেছে সেটাও তিনি পড়েছেন। তো স্পিকারের কাজ এরকম আর কি, রাষ্ট্রপতির কাজ এরকম। আমাদেরকে বিবেচনা করতে হবে রাষ্ট্রপতি তার দায়িত্বের বাইরে গিয়ে কোনো কিছু করেছেন কিনা। স্পিকার যেহেতু একজন স্বাধীন ব্যক্তি এবং তিনি যেহেতু হ্যাঁ অথবা না বলার ক্ষমতা রাখেন, যোগ এক্সপান্ড করা অথবা ইনক্লুড করার ক্ষমতা রাখেন, অতএব উনি এটা ইনক্লুড করে নিয়েছেন। এখন উনি নিয়েছেন, আমার মনে হয় যেটা স্পিকারকে আমরা বরং বলতে পারি যে আপনি কোন যুক্তির ভিত্তিতে এটা করলেন, কেননা এই স্পিকার একসময় তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। অতএব জীবনে কত কিছু দেখতে হবে, আমরা তো কত কিছু দেখছি। আসলে আমরা কি এটা দেখছি না যে সম্পূর্ণ অযৌক্তিক বক্তব্য নিয়ে লোকজন রাজনৈতিক দল তৈরি করে, সেই রাজনৈতিক দল আবার যুক্তিহীনতার মধ্যে দিয়েই
খেজুরের হিসাব দেয় কিন্তু অন্য টাকার হিসাব দেয় না, আমরা দেখছি না এগুলা? এগুলো আমরা দেখছি, এখন গা সওয়া হয়ে গেছে। রাষ্ট্রপতির যে অপসারণ দাবি করছে এই মুহূর্তে এসে জামায়াত কিংবা এনসিপি, মানে এই যে একটি করে আসলে তাদের লাভটা কি? তারা যে এক ধরনের উন্মাদনা সৃষ্টি করলো, এক ধরনের রাজনৈতিক বাগাড়ম্বর এটি, নাকি বা সত্যিই তারা এর মধ্যে দিয়ে কোনো রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়? আমি আপনাকে একটা জিনিস বলি, এনসিপির রাজনীতি তো তার আদর্শচ্যুত হয়ে গেছে। এনসিপির রাজনীতি কি নিয়ে? যদি জুলাই বিপ্লব বলেন, জুলাই বিপ্লবের মূল দাবিদার বিএনপি এবং জামাত প্রধান বিরোধী দল এবং সরকারি দল হয়ে গেছে। এখানে এনসিপি হচ্ছে একটি বিশেষ প্রাণীর 3 নম্বর বাচ্চা। তো অতএব এনসিপির এখানে কি করার আছে? তারপরে ওই বিশেষ প্রাণীটি খুঁটির জোরে লাফায়, আপনি জানেন নিশ্চয়ই, এটা একটা প্রবাদ আছে। প্রবাদ তো আবার ওরা বুঝে না, ওদেরকে তো প্রবাদ বুঝাতে গেলে অনেক কষ্ট হয়, তাই না? বহুদিন যাবৎ যে প্রবাদটা শরীফ ওসমান হাদি বলেছিল ওইটা আমার মাথায় চাপিয়ে দিয়ে তারা তো করেই চলেছে হাঁটুর বয়স হাঁটুর বয়স। কিন্তু শরীফ ওসমান হাদি আমাকে বলেছিল যে আমি আপনার সাথে কি কথা বলবো, আমি তো আপনার হাঁটুর বয়সী। তখন যখন সে আবার কথা শুরু করেছে তখন ওই কথাটা আমি তাকে মনে করিয়ে দিয়েছিলাম, কিন্তু ওইটা আমার ঘরে চাপিয়ে দিয়েছে তারা। অতএব এরা তো বাগধারা বুঝে না, এদের লেখাপড়ার ঝামেলা আছে। অতএব বাগধারা বুঝে না, বাংলা ভাষা বুঝে না, ওরা মীমাংসা বুঝে না, ফয়সালা বুঝে, ওরা স্বাধীনতা বুঝে না, আজাদি বুঝে, ওদের ভাষা পর্যন্ত ভিন্ন, ওদের ভাষা আবার আমি মাঝে মাঝে বুঝতে পারি না। অতএব এই যে আরেকটা বাগধারা আছে যে একটি বিশেষ প্রাণী লাফায় হচ্ছে খুঁটির জোরে, খুঁটি হচ্ছে জামাত, সেইটা জোরে লাফালাফি করছে। কিন্তু আপনি বলেন তাদের রাজনীতি কি? তারা জুলাই বিপ্লব স্থাপিত করবে বাংলাদেশে, সেটা জামাত ইসলাম করবে। কারণ জামাত ইসলাম বৃহত্তর দল এবং জামাত ইসলাম সেই বিপ্লবের দাবিদার হয়েছে। এবং ছাত্র রাজনীতিতে তারা খালি বলে ছাত্র দলকে নাকি ছাত্র শিবির পরাজিত করেছে, ছাত্র দলকে ছাত্র শিবির পরাজিত করেছে, কিন্তু ওই বৈষম্য বিরোধী ছাত্র সমাজের যে একটা কি যেন ছিল, বাকছাস না কি যেন একটা ছিল, সেটাকে সম্পূর্ণ বাগদাসে পরিণত করে দিয়ে তাদেরকে তো জামানত বাজেয়াপ্ত করে দিয়েছে। এনসিপি ছাত্র রাজনীতিকে তো ধুলায় লুণ্ঠিত করে দিয়েছে ছাত্র শিবির। তাহলে এনসিপি রাজনীতি কোথায় আছে? এটা তো ছাত্রদেরই রাজনীতি। এনসিপি তো একটি ছাত্রদের রাজনৈতিক দল যেটি বৃহত্তর পরিসরে এসে এমপি ইলেকশন করেছে। তারা সমস্ত ছাত্র সংসদ আন্দোলনে জামানত বাজেয়াপ্ত করে তারা এমনকি তাদের দল পর্যন্ত বিলুপ্ত করে দিতে হয়েছে, তাদের সমর্থিত দল। অর্থাৎ এনসিপি রাজনীতি কোথায় আছে? ছাত্র সংসদে ছাত্র রাজনীতিতে এনসিপির কোনো জায়গা নেই। তাহলে কোথায় আছে? কয়েকদিন এমপি তারা পেয়েছে, সেটা কিভাবে পেয়েছে? জামাতের ভোটে পেয়েছে। জামাতের ভোটাররা এনসিপিকে ভোট দিয়েছে, একটা সিটে দাঁড়াতো কিংবা নিজের যোগ্যতা প্রমাণ করতো, কই তারা তো সেটা পার নাই করতো। অতএব এনসিপির কোনো রাজনীতি নাই। জুলাই আন্দোলনের মূল তালিকা শক্তি হিসেবে জামাত এবং বিএনপি তার জায়গাটাকে নিয়ে ফেলেছে, মানুষ তাদেরকে সেটা দিয়ে দিয়েছে। এখন এনসিপি কে এই দ্য থার্ড কাইন্ড অফ এ স্পিসিস, এটা হয়ে তাদেরকে চলতে হবে। আগামী নির্বাচনে জামাত বললো, আগামী নির্বাচনে বললে এনসিপি কে নিবেন, একটা সিটও পাবেন না। এবার মাঝখানেও যদি কোনো নির্বাচন হয় সেখানে এনসিপি আলাদা ক্যান্ডিডেট দিতে পারবে না। ধরেন কোনো উপনির্বাচন হচ্ছে, এনসিপি একা একা দাঁড়াক, পারবে না, ক্ষমতা নাই এনসিপি। তারপরে এনসিপি রাজনীতির মূল প্রতিশ্রুতিকে আমাদের কাছে ড্রোনের ফ্যাক্টরি বানাবে, তারপরে তারা সবাইকে সামরিক ট্রেনিং দিবে, এগুলো হচ্ছে তাদের ম্যানিফেস্টো। এই ম্যানিফেস্টো কেউ বাস্তবায়ন করতে পারবে না, ওরাও পারবে না। ওরা একদিকে গরিব মানুষকে ফ্যামিলি কার্ড দিলে সমালোচনা করে, কিন্তু গরিব মানুষের টাকা দিয়ে অস্ত্র বানায় বিদেশে রপ্তানি করতে চায়। কে কিনবে এটা? তাদের অস্ত্র কে কিনবে? ইরান। মানে কে কিনবে তাদের অস্ত্র? কারণ এনসিপির এই পুরো বিষয়ের আগেই ডক্টর মোহাম্মদ ইউনূস একটা চুক্তি করে গিয়েছেন, বাংলাদেশ অস্ত্র বানাতে পারবে কি পারবে না এটা পারমিশন নিতে হবে কোনোখান থেকে। এই অস্ত্র কার কাছে বেচবে এবং বেচতে পারবে না সেই পারমিশন নিতে হবে। এত সোজা। এনসিপি একটা সম্পূর্ণ একটা ফাঁপা জিনিসের উপর দাঁড়িয়ে আছে। এদের কোনো রাজনীতি নাই, আসলে রাজনীতি নাই বলে এরা কখনো প্রেসিডেন্টকে বেছে নেবে, কখনো আপনাকেও বেছে নিতে পারে। আমাকে তো মাঝখানে বেছে নিয়েছিল না, আমাদেরকে কালচার ফ্যাসিস্ট বানিয়েছে, আমাদেরকে ফ্যাসিবাদের দোষর বানিয়েছে। এদের তো কোনো রাজনীতি নাই। এরা প্রত্যেকদিন সব জায়গাতে ফ্যাসিস্ট আবিষ্কার করবে। ভবিষ্যতে বাজারে গেলে মুরগির দোকানদার যদি মুরগির দাম বেশি চায় বলবে উনি মুরগি ফ্যাসিস্ট। এর বাইরে ওদের এখন রাজনীতি নাই। ওদের এখন একমাত্র রাজনীতি হচ্ছে সবকিছুকে ফ্যাসিস্ট বলা, সবকিছুকে দোষর বলা। তাহলে একেবারে আমি একটা when you have nothing to offer, আমার ব্যক্তিগত ইন্টারেস্ট থেকে আমি আপনাকে একটা প্রশ্ন করি, ওপেন করি। আমিও একজন সাংবাদিক, আপনিও নিশ্চয়ই সাংবাদিকতার সাথে জড়িত গণমাধ্যম ব্যক্তিত্ব। এই যে মানে ফেলনা হয়ে যাওয়া মানুষগুলোকে কেন তাহলে গণমাধ্যম ডাকে, বা এদেরকে গণমাধ্যমে টিকিয়ে রেখেছে কিনা? এরা প্রথমত এটাকে একটা রাজনীতির জায়গায় পরিণত করেছে, করে তারপর সেই জায়গাতে তারা কিছুই অফার করতে না পারায়
তারা এখন হয়ে গিয়েছে টিআরপি মানে বাড়ানোর হাতিয়ার। তাদেরকে আনলে পরে তারা নানান ধরনের কথাবার্তা বলে, তখন এই হিট হয়, লাইক হয়, ভিউ হয়, শেয়ার হয়। যেমন আমি আপনাকে একটা মজার জিনিস বলি, এক এনসিপি নেত্রী আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে। ঘটনাটা হচ্ছে আলী রিয়াজ সাহেব বিদেশি নাগরিক, মনিকা কবিরও বিদেশি নাগরিক। আলী রিয়াজ সাহেব বিদেশি নাগরিক, ওনার বাংলাদেশের নাগরিকত্ব আছে, তবু সে ট্যাক্স দেয় না, ঠিক? এবং সে বাংলাদেশে আয়ের হিসাবও দেয় নাই। আচ্ছা, কিন্তু মনিকা কবির নামে একজন আছে, মনিকা কবির নামে একজন আছে, সে বাংলাদেশের নাগরিক না। কিন্তু লোকজন হইচই করছে যে মনিকা কবির কেন ট্যাক্স দেয় না। আপনি চিন্তা করে দেখেন, একজন লোক দ্বৈত নাগরিক, সে বাংলাদেশে সম্পদের হিসাবটা পর্যন্ত দেয় না, ট্যাক্স দেবে না, ভালো কথা, সে একটা দেশে ট্যাক্স দেবে, ধরেন সে ট্যাক্স দেবে হচ্ছে আমেরিকাতে। কিন্তু যখন অন্তর্বর্তী সরকারের একটি অংশ হিসেবে তার সবার কাছে সম্পদের হিসাব চাওয়া হলো, সবাই চাইছিল, তখন যেটা প্রকাশ করা হলো সেখানে উনি একমাত্র ব্যক্তি যিনি কোনো হিসাব দেন না। আমি এই জিনিসটা নিয়ে কথা বলেছিলাম, এটা নিয়ে তারা অস্থির হয়ে গেছে, আলী রিয়াজের কাছে এটা আমি চাইতে পারবো না। আলী রিয়াজকে এনসিপি করে, আলী রিয়াজের কাছে কিছু চাওয়া যাবে না, নাকি মনিকা কবির এনসিপি করে না সেই জন্য তার কাছে চাওয়া যাবে না। কিন্তু তারা এটা নিয়ে আমাকে খোঁজাখুঁজি করছে। এর একমাত্র কারণ কি জানেন? আমি একটা রিপ্লাই দিব, রিপ্লাই দিলে টিআরপি হবে, টিআরপি হলে ওদেরকে দেখবে। কোথায় কি আলী রিয়াজ এখন রাস্তায় দাঁড়ালে পরে আমি আপনাকে একদম চ্যালেঞ্জ করি, রাস্তায় দাঁড়িয়ে এদের অনেক নেতা বক্তৃতা দিবে আর আপনি দাঁড়িয়ে বক্তৃতা দিবেন, আপনার জনসভায় লোক বেশি হবে যদি পয়সা খরচ না করে কেউ, উইদাউট পয়সা আর কি, খেজুরের পয়সা অথবা ধরেন বন্যার পয়সা, যে কোনো একটা, ওই পয়সা বাদে যদি অন্য কোনো পয়সা ওখানে না থাকে, ওই পয়সাও না থাকে, তাহলে যদি একটা জনসভা হয় সেখানে পান্নার জন্য যত লোক আসবে, এই ধরনের কিছু কিছু নেতা নেত্রীর জন্য সেসব তত লোক আসবে না। তারা সেটা দেখিয়েছে, সংসদ ঘেরাও করতে গিয়েছিল 12 জন লোক নিয়ে, পিছনে 20 জন পুলিশ। সেই মহামান্য আমাদের আলী রিয়াজ সাহেব কোথায়, আপনি কি তার কোনো সন্ধান জানেন? হ্যাঁ, আমি জানি না স্পিকার কোথায় সেটাও জানি না, আলী রিয়াজ কোথাও সেটাও জানি না, জানার দরকার নাই। আলী রিয়াজ কিন্তু কোনো ব্যক্তি না, এটা একটা অভ্যাসের সমালোচনা। ব্যক্তি আলী রিয়াজ আমার কাছে শ্রদ্ধেয়, উনি জ্ঞানী লোক, অনেক বেশি জানেন, বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়ান, উনি অনেক ভালো, অনেক কিছু। উনি কমিশনের চেয়ারম্যান, যে কমিশনে মনে করেন আমাদের চা নাস্তা খাওয়ার কোনো যোগ্যতা নাই, তাই না? আমরা মূলত অযোগ্য। কিন্তু আমার প্রশ্নটা অন্যখানে, একটি ফেসবুক পপুলেশন তারা মনিকা কবিরের কাছে হিসাব চায়, আলী রিয়াজের কাছে হিসাব চায় না। আপনি বুঝতে পেরেছেন এই জাতির কপালে কি আছে? এই জাতির কপালে আলী রিয়াজ আছে আর মনিকা কবির আছে। আমি দুজনের কারোর সাথে যুক্ত না, কিন্তু আমার কথা হচ্ছে এদের, এবং এই কারণেই আপনি যে প্রশ্নটা করেছেন, এই কারণে এনসিপিও সব জায়গাতে আছে। গণমাধ্যমের যে দৈন্য দশা, যে দীনতা, এটা তো কল্পনার বাইরে। তো আমরা ভিতর থেকে জানি, সেটাই আর কি। গণমাধ্যমের মালিকরা ভয়ে থরথর করে কাঁপে। গণমাধ্যমের মালিকদের অধিকাংশে যে হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ডের চিকিৎসা দরকার আছে। তাহলে এখনো ভয় পাবে কেন? এখন তো সেই মবের রাজত্ব নেই, সেই ইউনূসীয় শাসন নেই। এই জন্য তো গণমাধ্যমে আপনি দেখবেন চূড়ান্ত সমালোচনা হচ্ছে। আপনি দেখবেন ফেসবুকে, ইউটিউবে পর্যন্ত বিভিন্ন ওয়েবসাইট বেরিয়ে এসেছে যারা সমালোচনা করছে ইউনূস সাহেবের। এরা ছিল না গত 18 মাস। এরা আওয়ামী লীগ যখন থাকে আওয়ামী লীগের সমালোচনা করতে পারে না, এরা যখন অন্তর্বর্তী থাকে অন্তর্বর্তী সমালোচনা করতে পারে না, এখন ওরা আবার বিএনপিটাও পারবে না। এখন আবার ভবিষ্যতে আবার কিছুদিন পরে আবার যদি কোনোদিন বিএনপি না থাকে, এবার আবার ওরা বেরিয়ে আসবে। এই যে টিআরপি খাওয়া লোকজন, এই যে অ্যাডসেন্সের কাছ থেকে, ইউটিউব থেকে আর ফেসবুক থেকে পয়সা কামানোর লোকজন, এদের জন্য লাগবেই এইসব জিনিস। আমি অন্য একটা সিরিয়াস বিষয়, আপনি রেজওয়ানা হাসানের বক্তৃতার পর দেখবেন, উনি একটা বিতর্কিত কথা একটা সাক্ষাৎকারে বলার পর দেখবেন পুরো গণমাধ্যম ওনার উপর ঝাঁপিয়ে পড়লো। কেন? একই কাহিনী, এখন উনি আছেন ট্রেন্ডিং, ওনাকে এখন বেচতে হবে। গণমাধ্যম বেচা বিক্রির মাধ্যমে পরিণত হয়ে গেছে। গণমাধ্যমে এখন আসলে জনগণের কথা খুব কমই বলে। অল্প কিছু গণমাধ্যম আছে যারা বলে, আমি তাদেরকে সাধুবাদ জানাই, সবাই তো আর না। কিন্তু সেই জায়গা থেকে আমরা যে ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার সমালোচনা করছি, সেখান থেকে আবার কিছু প্ল্যাটফর্ম তো বেরিয়ে আসছে না, সেগুলো আসছে। জাতি যেখানেই যাক সেখানে তো আবার জাতির শ্রেষ্ঠ সন্তানেরা থাকেন। একটা জাতির সবাই তো মুক্ত হয়ে যায় না, সবাই তো নষ্ট হয়ে যায় না। কিন্তু আপনি জানতে চেয়েছেন অ্যাজ এ হোল, অধিকাংশের ক্ষেত্রে বৃহত্তর চোখে যদি আমরা দেখি,
তাহলে আমরা দেখবো যে এখানে সত্যিকারের ভয়েসের সংখ্যা অনেক কম, এবং সত্যিকারের ভয়েসের সংখ্যা কম থাকার কারণে এই ভয়েস গুলিকে নির্যাতন করা যায়। যেমন আনিস আলমগীরকে অন্তর্বর্তী সরকার নির্যাতন করেছে, আপনাকেও করেছে। সেটি আপনার মাধ্যমে আমরা দর্শকদের একটু জানিয়ে রাখি। দর্শক এরই মধ্যে সম্ভবত জেনে গেছেন যে সাংবাদিক আনিস আলমগীর ঘন্টা কয়েক আগে বেরিয়েছেন জেল থেকে অবশেষে, এবং তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আমার সাথে কথা হয়েছে সাংবাদিক ডাক্তার আব্দুল তুষার। আপনার কাছে আমার শেষ কোশ্চেন ছোট করে একটু জানতে চাই একটা সিরিয়াস বিষয়, সেটা হচ্ছে যে বারবার বর্তমান সরকারের মন্ত্রীরা কিংবা উপদেষ্টারা বলছেন যে কোনো হয়রানিমূলক মামলা করতে দেওয়া হবে না, যে হয়রানিমূলক মামলা এর আগে হয়েছে সেগুলো প্রয়োজনে যাচাই বাছাই করা হবে। সাধুবাদ পাওয়ার মতন কথাবার্তা অবশ্যই, কিন্তু আমরা বাস্তবে কি তেমনটি দেখছি? আমরা 7 মার্চের ভাষণকে কেন্দ্র করে দেখলাম যে যাদেরকে আটক করা হলো তারা এখনো কারাগারে। আবার শরীয়তপুরে 19 জন আওয়ামী লীগ নেতার নামে বা কর্মীর নামে মামলা হয়েছে এই 7 মার্চের ভাষণ বাজানোর অপরাধে। আহ আমরা কতটুকু আস্থা রাখতে পারি বর্তমান সরকারের উপরে? আমি এতটুকু শুধু বলবো, আওয়ামী লীগকে নিয়ে কোনো কথা কেন বলতে চাই না জানেন? 17 বছর তারা যত ধরনের অন্যায় কাজ করেছে সব তাদের উপরে ফেরত আসছে। আওয়ামী লীগের নেতা নেত্রীরা কোথায় আছেন, তাদেরকে এগুলো নিয়ে কথা বলতে হবে। আমরা তো আওয়ামী লীগ করি না, আমরা আওয়ামী লীগের ভালো মন্দ কিচ্ছু বলতে রাজি না। কিচ্ছু বলতে রাজি না, এই কারণে যে তারা তাদের নেতা কর্মীদেরকে এইভাবে ফেলে রেখে পলাতক হয়েছে। আজকে তাদের সাধারণ নেতা কর্মীরা মামলা হামলা সব ফেস করছে। তারা কিন্তু আহ, বিভিন্ন দেশের উন্নত বাতাসের মধ্যে আছেন, তবে দিল্লির বাতাস দূষিত, দিল্লির বাতাস ঢাকার মতোই দূষিত। কিন্তু অন্য বহু দেশে তাদের নেতা নেত্রীরা আছেন, ইংল্যান্ডে আছেন, নিউজিল্যান্ডে আছেন, এমন জায়গা নাই যেখানে তারা ছড়িয়ে পড়েন না। এবং আমার তো মনে হয় যে তারা জানতেন একদিন তারা এই কাণ্ডটা করবেন, এই জন্য বিদেশে সব জায়গাতে তারা ব্যবস্থা করে রেখেছেন। আপনারা আমার কিন্তু বিদেশ যাওয়ার কোনো জায়গা নাই, কিন্তু তাদের আছে। আমি আমি সাধারণ মানুষের জন্যই করছি যে রিক্সাওয়ালা 4 জন রিক্সাওয়ালাকে 32 নম্বর থেকে তুলে নিয়ে গেল 7 মার্চে, তারা শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিল। যেই শাহবাগে যে মেয়েটি 7 মার্চের ভাষণটি চালালো, সে কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগের না, সে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি ছিল। বরং সে জুলাই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিল, রাজপথে নেমেছিল। আমি সেই মানুষগুলোর কথা বলছি, সাধারণ মানুষের কথা আপনার কাছে জিজ্ঞাসা করছি। যে দল তার সমর্থকদেরকে প্রোটেকশন দিতে পারে না, সেই দলের দল হিসেবে থাকার যোগ্যতা আছে কিনা এটা নিয়ে প্রশ্ন করতে পারে। অতএব আজকে যে তারা নির্যাতিত হচ্ছেন, এই নির্যাতনের কারণ তাদের দল বা তাদের মত, তাদের সমর্থন। ঠিক আছে, আমি বোধহয় না আপনাকে আমি আমি বোঝাতে পারি। বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। আপনি একটা সিঙ্গেল কেস ইমিকে নিয়ে প্রশ্ন করলে তো হবে না। সে তার মনের ইচ্ছা হয়েছে করেছে, সে অনেকের নির্যাতনের মধ্যে সে পড়ে গিয়েছে। আওয়ামী লীগের আমি প্রতি সেটাই বলছি যে হয়রানিমূলক মামলাগুলো, হ্যাঁ হ্যাঁ পড়তে পারে, কিন্তু এই হয়রানিমূলক মামলা আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে যে হবে এটা সবাই জানে। কিন্তু সেটি তার সেটি দল, হয়তো হতে পারে, হ্যাঁ। তাদের দল তাদের জন্য একটা কথা বলতে পারে না। তারা নিজেরা নিজেরা জামিনের জন্য দৌড়ায়, তারা নিজেরা নিজেরা কোর্টে যায়, তারা নিজেরা নিজেরা তাদের পরিবার এগুলো ফেস করে। অতএব এই আমি আমি শুধু এতটুকুই বলবো, অন্যায় সবসময় অন্যায়, কিন্তু আজকে যে অন্যায় হচ্ছে বা যদি অন্যায় হয় সেই জায়গাতে তাদের দল কেন চুপ করে আছে আপনি সেই প্রশ্ন করেন। তাদের নৈতিকতা কোথায়, তাদের নৈতিক অবস্থান কোথায়? নাই তো। তাদের জন্য আমি কোনোভাবে কথা বলতে রাজি নেই। তাদের জন্য না, বরং কোনো এই কথা কথা বলতে আমিও বলে রাজি নেই। আসছি, এই কথা তো আমিও বলে আসছি। আমি তো জেলে দেখে এসেছি যে তৃণমূলের নেতা কর্মীরা কি অসহায় অবস্থা রয়েছেন, তারা জামিন করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন, কিন্তু আওয়ামী লীগের কোন নেতা তাদের খোঁজ নিচ্ছেন না। আমরা সমালোচনা এটা করব, তো আমরা হুম, সমালোচনা করব, আমরা বলবো এটা ঠিক হয় না, আমরা বলবো এটা ঠিক হয় নাই। কেন ভাই? আপনারা যে মানে গণভবন বঙ্গভবনের চা সিঙ্গারা খাইয়ে দাওয়াত দিয়ে হাত হুম। পছন্দের লোকগুলিকে নিয়ে গিয়ে যে আপনারা 17 বছর বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজকে পদক দিয়ে কত গরু ছাগল পেলেছেন না? সেই গরু ছাগলেরা কোথায়? সেই গরু ছাগলের কারণে ন্যায় নীতি শেখায় না বাংলাদেশের লোকজনকে? সমস্ত ন্যায় নীতি শেখানোর দায়িত্ব তুষার পান না? আহ, জানি না আমাদের ভবিতব্য কি আছে, আবারও তো সেই আওয়ামী লীগ হয়তো ক্ষমতায় আসবে, আবারও সেই আমাদের সেই নানান এইভাবে ধরনের। চললে এইভাবে চললে দিল্লি তো দুরবস্থা। এটা তো একটা, এটাও কিন্তু একটা বাগধারা, এটাও আর তারা বুঝবে না। না, এখন বিষয় হচ্ছে আপনাকে বাগধারা কম কম ইউজ করতে হবে। বাগধারা ইউজ করতে গিয়ে আপনি বিপদে পড়ছেন বারবার, আক্রমণের শিকার না হচ্ছেন। না বা নতুন তাই বাগধারা এসেছে না, নতুন বাগধারা এসেছে না, ছিড়রা ফালাই দিবে, ছিড়রা ফালাই দেওয়ার নতুন বাগধারা এসেছে।
সাইবার বুলিং এর শিকার হচ্ছেন। এখন আপনি যদি সুস্থ থাকতে চান, আপনাকে মানে উলু-বনে মুক্ত ছড়িয়ে লাভ নেই। আপনাকে বাগধারা ইউজ করতে হবে। বাগধারা যারা উলু তো বোঝে বুঝতে সেই হবে যে তারা সমাধান। উলু, উলু তো বোঝে না, তারা উলু, উলু তো বুঝতে পারে না তারা উলু, উলু তো নিজেকে অরণ্য মনে করে। তারা কখনোই সম্ভবত বুঝবে না। আপনি ভালো থাকবেন একটা আব্দুল তুষার। আপনাকে অনেক, অনেক শুভেচ্ছা। আপনার প্রতি কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনারা যারা শুনছিলেন আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।